বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের পর গতকালকে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা রয়েছে সে বিষয়ে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন, আমি সে বিষয়ে যাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে যে সরকারটি এখানে ফর্ম হয়েছে, সেই সরকারকে নানান দেশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। এই শুভেচ্ছা বার্তা পাঠানো একটি রাষ্ট্রীয় নিয়ম এবং এটাকে সৌজন্যতা বলা হয়। সো এই সৌজন্যতার খাতিরে এখানে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, লন্ডন অ্যান্ড রাশিয়া সহ চীন ইত্যাদি নানান দেশের রাষ্ট্রপ্রধানগণ স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভারত থেকেও এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সেখানেই রয়েছেন, আপাতত তিনি দিল্লিতেই আছেন, সেটি নিশ্চিত হওয়া গেছে। সো সেখানে থাকাকালীন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মোদি। যেই ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার চরম শত্রুর মধ্যে একজন। পদ্মা সেতু নির্মাণের পরে শেখ হাসিনা বলেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখান থেকে ফেলে দিয়ে, পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে কয়েকটা চুবানি দিয়ে তারপরে উঠাবে। তো সেই লোককে এখন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে শেখ হাসিনার পরম বন্ধু নরেন্দ্র মোদি। এটাও শেখ হাসিনাকে দেখতে হচ্ছে, কারণ দিন যখন খারাপ যায় তখন কতটা খারাপ যেতে পারে সেটা শেখ হাসিনাকে দেখেই বোঝা যায়। যদিও তার জন্য এটা খুবই উপযোগী, কারণ একজন খুনের জন্য এর থেকে ভালো তো কোনো কিছু হতে পারে না। এই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে ঠিকই, জেল জুলুমের হাত থেকে বেঁচে গিয়েছে ঠিকই, কিন্তু সে এখন বড় জেলে রয়েছে। কারণ এই ভারত থেকে সে কোথাও যেতে পারছে না, বাংলাদেশেও আসতে পারছে না, আবার অন্য কোনো দেশেও যেতে পারছে না, সেই ব্যবস্থাও করা যাচ্ছে না। এবং ভারতে এক ধরনের আশ্রিতা হিসেবে আছেন, শরণার্থী হিসেবে। একজন দাম্ভিক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তাকে এখন অন্য দেশে গিয়ে শরণার্থী হিসেবে থাকতে হচ্ছে। এই যে যারা খুনি আসলে তাদের অবস্থা এর থেকে ভালো কিছু কিভাবে হবে? এই যে বলছিলাম যে তাকে এখানে শাস্তির ব্যবস্থা করা যায় নাই ঠিকই, কিন্তু সে অলরেডি শাস্তি পাচ্ছে। তবে তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করার উদ্যোগ নিশ্চয়ই বাংলাদেশের যে সরকারি আসুক না কেন বা এখনো যে আছে না কেন তারা নিশ্চয়ই করবে, সেরকমটি আমরা মনে করি এবং আমরা সেই দাবি জানাই। তবে যেটা বলছিলাম যে সে আসলে এখন বড় জেলে রয়েছে। সো এই জেল থেকে মুক্ত হয়ে সে আবার দেশে ফিরবে। দেশে ফিরে খুব একটা কিছু সে করতে পারবে না, কারণ অজস্র ছাত্র হত্যার দায়ে সে অভিযুক্ত এবং তার হাত ছাত্রদের রক্তে রাঙানো। কাজেই জনগণের মধ্যে সে যে আর অ্যাকসেপ্টেবল না কোনোভাবেই, সেটা নিশ্চয়ই সেও বুঝতে পারছে এবং আওয়ামী লীগের যে লোকজন তারাও বুঝতে পারছে। তবে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, সে ভাবছে যে সে ধোয়া তুলসী পাতা, সে হচ্ছে গিয়ে সে বাংলাদেশের রাজনীতিতে আবারও রাজ করবে। এই যে স্বপ্ন সে দেখছে, এই স্বপ্ন কার্যকর করতে পারবে না। তার কারণ এই যে সজীব ওয়াজেদ জয়, সে যে রাজনীতি থেকে দূরে ছিল এমনটা তো নয়। সে কিন্তু এই যে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যেই ছিল, সেও কিন্তু একটা দায়িত্ব পালন করেছে। ফলে তার যে এত সহজে রক্ষা হয়ে যাবে, সেও যে এত সহজে রক্ষা পেয়ে যাবে, ব্যাপারটা মোটেই তা নয়। কাজেই এখানে এটা বলা দরকার যে এই বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট যারা রয়েছে তারা এখানে নিশ্চয়ই এই বিষয়গুলো খেয়াল রাখবে, এই বিষয়গুলোতে ফোকাস করবে। এছাড়াও এখানে আমরা বলছিলাম, আমি গতকালকে বলছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের নানা ধরনের দাবি দেওয়া রয়েছে। আমরা যারা স্টুডেন্ট রয়েছে আমাদের আলাদা দাবি আছে, যারা শ্রমিক রয়েছে তাদের আলাদা দাবি রয়েছে, বিভিন্ন পেশাজীবীদের আলাদা দাবি রয়েছে। ফলে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের তো নানান ধরনের দাবি দেওয়া আসলে রয়েছে, যে অধিকারগুলো এখানে শেখ হাসিনা সরকার কেড়ে নিয়ে রেখেছিল। ফলে যখন আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ইন্টারিম গভর্নমেন্টকে এখানে ফর্ম করেছি, তখন এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের চাহিদা অনুযায়ী কাজ করবে, জনগণের চাহিদা অনুযায়ী। জনগণের যে অধিকার এখানে পাওয়ার কথা, সেই অধিকারকে তারা এখানে সমুন্নত রাখবে, সেই অধিকারকে তারা ফিরিয়ে দেবে। এটাই আমাদের তাদের কাছ থেকে প্রত্যাশা।
এদিকে এখানে আরেকটা কথা বলা দরকার যে এখানে এই থানা থেকে যে সমস্ত পুলিশ আসলে পালিয়ে গিয়েছিল এবং পালিয়ে যাওয়ার পর তারা আবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে, এই সমস্ত পুলিশকে এখানে একেবারেই চিরুনি অভিযান চালানো হবে পুলিশের মধ্যে, যেটা তারা চালিয়েছিল না ছাত্রদের মধ্যে, তারা নাকি চিরুনি তল্লাশি চালিয়ে এই যে আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল এবং আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। এখন তাদের মধ্যে চিরুনি অভিযান চালানো দরকার। চিরুনি অভিযান চালিয়ে দেখা দরকার কে কে ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল। এই ছাত্র হত্যাকারীদেরকে কোনোভাবেই পুলিশ প্রশাসনে রাখা যাবে না এবং আরো অন্যান্য বাহিনীও যারা রয়েছে তাদেরকেও এখানে রাষ্ট্রের কাজে কোনোভাবেই আর ফিরিয়ে আনা যাবে না। তাদেরকে এখানে শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে তাদেরকে এখানে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচার করতে হবে। আর এই যে বিচারের কথা বলে আরেকটি কথা মনে পড়লে, যেখানে প্রধান বিচারপতি যিনি রয়েছে তিনিও তো এক ধরনের এই যে ছাত্র যে হত্যা হয়েছে সেই হত্যার পেছনে ইন্ধনদাতা এক ধরনের দায়ীও তিনি। ফলে তাকে এখানে অলরেডি বহিষ্কার, তার যাতে পদত্যাগ হয় সেই দাবি অলরেডি তোলা হয়েছে। ফলে সেটাও নিশ্চয় হয়ে যাবে এবং অন্যান্য বিচারক যারা রয়েছে যারা দলদাস তাদেরও এই বিচারকের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। ফলে আমরা যেরকম রাস্তা ঝাড়ু দিচ্ছি সেরকম পুরো সিস্টেমটা তো একটা ঝাড়ু দেওয়া দরকার, পুরো সিস্টেমটা ক্লিন করা দরকার। একটা ক্লিনফুল সিস্টেম আমরা এখানে চাই এবং এই ক্লিনফুল সিস্টেমের মধ্য দিয়ে আমরা সমস্ত এই যে ফ্যাসিস্ট বীজ, এই সমস্ত বীজকে আমরা বিনষ্ট করতে পারবো। আদারওয়াইজ আমরা যদি এই সমস্ত কিছুকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে সেটা কোনোভাবেই পসিবল হবে না। এখানে নানান প্রকার বিশৃঙ্খলা, অরাজকতা ইত্যাদি তৈরি হবে এবং এই যে আমাদের যে অর্জন, এই যে আমাদের শহীদদের যে জীবন বলিদান, এই সমস্ত কিছুই আসলে ম্লান হয়ে যাবে। আমরা সেটা কখনোই চাই না। ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে চাই, সেই স্বাধীনতাকে আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণ নিশ্চয়ই সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আরো করবেন। এই এন্ট্রিম গভর্নমেন্টও তাদের যা দায়িত্ব সে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এই প্রত্যাশাই আমরা রাখি। আর এখানে জনগণ এখন যেরকম ঐক্যবদ্ধ আছেন, এই যে ডাকাতদেরকে ধাওয়া দিচ্ছেন যেভাবে, তারপরে হচ্ছে আবার খিচুড়ি উৎসব করছেন, এই সমস্ত কিছুই আসলে আপনারা এখানে বজায় রাখুন। পাশাপাশি সরকারকে আমরা সহযোগিতা করার জন্য তো ডেফিনেটলি রয়েছি। এখানে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে যথা সম্ভব দ্রুতই, কারণ বাজারের এই যে লাগামহীন ঊর্ধ্বগতি, এটাকে যদি আমরা হ্রাস টানতে না পারি, এই গভর্নমেন্ট যদি সেটাকে কন্ট্রোল করতে না পারে, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা অনেকটাই ম্লান হয়ে যাবে। ফলে খুব দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া দরকার। এন্ট্রিম গভর্নমেন্ট নিশ্চয়ই সেদিকে খুব দ্রুত নজর দেবেন এবং এই বিষয়গুলোকে কন্ট্রোল করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আগস্ট মাসের 5 তারিখে দুনিয়া কাঁপানো যেন গণ অভ্যুত্থান এই সুবে বাংলায় হয়ে গেল, গাঙ্গেয় বদ্বীপে হয়ে গেল। আমাদের তরুণ তরুণীরা, আবাল বৃদ্ধ বনিতারা এবং খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী এবং পেশার মানুষ যেভাবে স্বৈর শাসনের জাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য স্বৈরাচারী শাসকের বন্দুক, গুলি, বোমা, ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের মতো নজিরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে এবং সেই দিনে যেভাবে সারাটা ক্ষণে ক্ষণে ঢাকার বিভিন্ন এলাকাতে দুপুর 12টা পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি উপেক্ষা করে যেভাবে মানুষ ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে, পুলিশকে মোকাবেলা করেছে এবং স্বৈরাচারী শাসকের বাসভবন, গণভবনের দরজা ভেঙে ফেলার জন্য যেভাবে মানুষ ছুটে এসেছে, এক অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা। আমার সৌভাগ্য হয়েছে একেবারে নিজের চোখে ওই দিনটি দেখার, অর্থাৎ 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ রোজ সোমবার সকাল 10টা থেকে একেবারে রাত্রি
12টা পর্যন্ত। এই রাজধানীর রাজপথের গুরুত্বপূর্ণ স্থানে কি হয়েছে নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। পর্দার অন্তরালে কি হয়েছে সেই জিনিসগুলো দেখার সুযোগ হয়েছে। তো স্বৈরাচারী একটি সরকার, ফ্যাসিবাদের একটি সরকার, জুলুমবাদের একটি সরকার, এবং সেই সরকার দ্বারা ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু হারিয়েছি। সেই সরকারের কর্মকাণ্ড দ্বারা আমি দারুণভাবে নির্যাতিত হয়েছে। তো তার সেই যে পতন, সেই পতন থেকে আমি উল্লসিত না হয়ে আমি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি এবং আরো গভীরভাবে জেনে যে কিভাবে হলো, কিভাবে পালালো। এর কারণ হলো সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, শাসক দলের খুবই ঘনিষ্ঠ যারা রয়েছেন, মন্ত্রী, এমপি, সরকারি কর্তা, সামরিক বেসামরিক আমলা, বিচার বিভাগের ঊর্ধ্বতন বিচারপতি মহোদয় থেকে শুরু করে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন যারা ছিলেন তাদের অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে ক্ষণে ক্ষণে কি হচ্ছিল আমি টের পাচ্ছিলাম। তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলব। প্রথমত দুপুর 12টার সময় হঠাৎ করে দেখলাম যে সমস্ত কিছু, আমার ফোনটা লক হয়ে গেছে। মানে আমার যে সাধারণ ফোন, সেই ফোন থেকে আর টেলিফোন করা যাচ্ছিল না। এর মধ্যে সারা দেশে কারফিউ চলছে, ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর অনেক জায়গাতে ইলেকট্রিসিটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো জায়গাতে পানিও ছিল না ওই তারিখে। আমার আর একটা বিকল্প ফোন ছিল, যে ফোনটির নম্বর অনেকের কাছে নেই, কারোর কাছে নেই। আমি সেই ফোন দিয়ে কথা বললাম। বাংলাদেশের একজন নামকরা রাজনীতিবিদ, এবং আমি জানি যে তার ফোনটা ট্র্যাক হচ্ছে। আর আমার ফোনটা যেখান থেকে যাক না কেন, আমার অন্য নম্বর দিয়ে আমার যে ফোনটা নর্মালি কথাবার্তা বলি, সবাই জানে যে আমি কথা বলি এবং আমি এই সমস্ত কেয়ার করি না। এই জন্য আমি যেন কথা বলতেও না পারি, ইন্টারনেট নিচে যা কিছু নিচে, তারপরে কথাও বলতে না পারি। এই জন্য আমার যে সাধারণ ফোনটি, সেই ফোনটি তারা লক করে দিয়েছে, আমি কথা বলতে পারছিলাম না। তো আমি অন্য একটা ফোন দিয়ে এমন একটা লোকের সঙ্গে কথা বললাম যে তার ফোন রেকর্ড হয় এবং সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যেন সেই বিষয়গুলো শুনতে পারে। তো সেখানে আমি কতগুলো কথা বললাম এবং আমি বললাম যে দুপুর 2টার সময় সেনাপ্রধান ভাষণ দেবেন, এবং আমার জানা মতে প্রধানমন্ত্রীর সঙ্গে সকাল থেকে তাদের যে বৈঠকগুলো হয়েছে সেখানে জরুরি অবস্থা জারি করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সরকারের অধীনে, এবং সেটাই সেনাপ্রধান দুপুর 2টার সময় বলবেন। তো 12টার সময় আমি বললাম যে সেনাপ্রধানের এই বক্তব্য তো কেউ শুনবে না, টেলিফোনে বলছি, কেউ শুনবে না। এবং এর কারণ হলো ইন্টারনেট নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, এবং এখন মানুষ সামাজিক মাধ্যমকে বেশি বিশ্বাস করে গণমাধ্যমের চাইতে। 2 নম্বর হলো যে টেলিভিশন তো মানুষ বিশ্বাস করে না, এক। আর হলো টেলিভিশনের যে ব্যাপ্তি, এটি এখন খুব অল্প। বেশিরভাগ টেলিভিশন এখন ইন্টারনেটে চলে, কেবল টেলিভিশন খুব কম মানুষে দেখে, অনেক এলাকাতে কারেন্ট নেই। তো এসব কারণে সেনাপ্রধানের যে বক্তব্য, এটি জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। দ্বিতীয়ত, শতকরা 90% মানুষ এখন বলতে গেলে রাজপথে, যারা সিদ্ধান্ত নেবেন। তো তাদের কাছে টেলিভিশনে সেনাপ্রধানের বক্তব্য কোনো গুরুত্ব বহন করে না। আর সেনাপ্রধান বক্তব্য দেবেন, এই জন্য রাজপথ ছেড়ে দুপুর 2টার সময় গিয়ে তার বক্তব্য শুনবেন, আমার কাছে মনে হচ্ছে না। ইন্টারনেট চালু না করলে সেনাপ্রধানের এই বক্তব্য মাঠে মারা যাবে। এই বিষয়টি একেবারে একটা টনিকের মতো কাজ করলো, ইনজেকশনের মতো কাজ করলো। দেখলাম যে ওই দিন 15 মিনিটের মধ্যে ইন্টারনেট চালু হয়ে গেছে। আমার কাছে আগেই একটা রিপোর্ট আমি তৈরি করে রেখেছিলাম যে সরকারের পতন হবে। কেন জানি আমি একদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম, সরকারের পদত্যাগ এই হেডলাইন দিয়ে।